এবার হয়তো অভাবনীয় চাল দিয়েছে পাকিস্তান। যখন সবাই ভাবছিল ইসলামাবাদ হয়তো একঘরে হয়ে পড়েছে, তখন তারা এমন এক কূটনৈতিক চাল বুনেছে যা প্রতিপক্ষ ভারতকে শুধু হতবাকি করেনি, রীতিমতো কোণঠাসা করে ফেলেছে। একদিকে আমেরিকার মতো দেশ পাকিস্তানকে দিচ্ছে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ভারতের বহু পুরনো বন্ধু রাশিয়াও জেটের ইঞ্জিন সরবরাহে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরক্ষার শপথ নিচ্ছে। আর সেই সাথে ছায়ার মতো পাশে দাঁড়িয়ে আছে চীন আর তুরস্কের মতো শক্তিধর দেশ। সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি ফ্রন্টে দিল্লিকে টেক্কা দিয়ে চলেছে ইসলামাবাদ। প্রথমেই আসা যাক আমেরিকার প্রসঙ্গে। ওয়াশিংটন আর ইসলামাবাদের সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা কথা শোনা যায়, কিন্তু গোপনে যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার প্রমাণ মিলল সম্প্রতি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা পাকিস্তানের বিমান বাহিনীকে AIM-120 আমরাম নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চলেছে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি এমন এক হাতিয়ার যা মাঝ আকাশের যুদ্ধের সমস্ত সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। জনপ্রিয় এক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধ দপ্তর পেন্টাগন তাদের অস্ত্র রপ্তানির নতুন তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের গর্ব। F-16 ফাইটার জেটের সাথে যুক্ত করা হবে। তাই পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত F-16 যখন বিশ্বের অন্যতম সেরা এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত হবে, তখন আকাশযুদ্ধে তাদের শক্তি এক অন্য লেভেলে পৌঁছে যাবে। আর এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি পাইলটের দৃষ্টিসীমার বাইরেও নিখুঁতভাবে শত্রুপক্ষের বিমানকে নিশানা করতে পারে। নির্মাতা সংস্থা রেথিয়নের তথ্য অনুযায়ী পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রের C-8 বা D-3 ভ্যারিয়েন্ট পেতে পারে। এর জন্য ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই $4.16 চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে ওয়াশিংটনের কোষাগারে অতিরিক্ত $251 কোটি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অর্থের চেয়েও বড় বিষয় হল আস্থা। এই চুক্তির রাস্তা তৈরি হয়েছিল যখন পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর পেন্টাগনের কর্তাদের সাথে বৈঠক করেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পরেই এই সহযোগিতার চূড়ান্ত সিদ্ধান্ত আসে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তান আকাশযুদ্ধে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের MiG-21 বাইসন বিমানটি ভূপাতিত হয়েছিল। সেই সময়ে পাকিস্তান পুরনো মডেলের আমরাম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এখন যদি তার সবচেয়ে আধুনিক সংস্করণটি পাকিস্তানের হাতে আসে, তবে ভারতীয় বিমান বাহিনীর জন্য পরিস্থিতি নিঃসন্দেহে আরও অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে উঠবে। নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 130 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দিয়ে ভারতীয় সীমানার অনেক ভেতর পর্যন্ত আঘাত হানা সম্ভব হবে। 2030 সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে এলে দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়বে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় টুইস্ট এসেছে মস্কো থেকে। ভারত যাকে নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বলে মনে করে, সেই রাশিয়া এবার পাকিস্তানের পাশে দাঁড়াতে চলেছে। খবর আসছে রাশিয়া পাকিস্তানকে RD-93MA মডেলের একটি শক্তিশালী জেট ইঞ্জিন সরবরাহ করতে পারে। এই ইঞ্জিনটি পাকিস্তানের বহু চর্চিত JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই RD-93MA ইঞ্জিনটি মূলত রাশিয়ার বিখ্যাত RD-33 ইঞ্জিনের একটি উন্নত সংস্করণ, যা MiG-29, MiG-35 এর মতো দূরধর্ষ যুদ্ধবিমানকে শক্তি যোগায়। এমনকি ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনীও MiG-29 ব্যবহার করে, যাতে এই ইঞ্জিনেরই পূর্বসূরি সংস্করণ রয়েছে। এখন সেই প্রযুক্তির উন্নত সংস্করণ যদি পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানে যুক্ত হয়, তাহলে সেটি ভারতের জন্য কতটা অস্বস্তির কারণ হবে তা সহজেই অনুমেয়। এই ইঞ্জিনটির সক্ষমতা অবিশ্বাস্য। এটি একটি ফাইটার জেটকে 91.2 কিলো নিউটনের প্রচণ্ড শক্তি যোগান দিতে পারে, যা বিমানকে বিদ্যুৎ গতিতে ছুটতে সাহায্য করে। যদিও এর একটি দুর্বলতা হলো এর কার্যকাল কিছুটা কম, মাত্র 2200 ঘন্টা। কিন্তু যুদ্ধের ময়দানে দীর্ঘস্থায়িত্বের চেয়েও বেশি প্রয়োজন হয় তাৎক্ষণিক শক্তি ও গতির। আর সেখানে এই ইঞ্জিনটি JF-17 থান্ডারকে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত করবে। অতীতে ভারত বারবার রাশিয়াকে অনুরোধ করেছিল যেন তারা এই ধরনের প্রযুক্তি পাকিস্তানের মিত্র চীনের কাছেও হস্তান্তর না করে, কিন্তু রাশিয়া বরাবরই বাণিজ্যিক চুক্তির যুক্তি দেখিয়ে এগিয়ে গেছে।
এখন চীন যেহেতু পাকিস্তানের সাথে যৌথভাবে JF-17 তৈরি করছে, তাই সেই পথ ধরেই এই শক্তিশালী ইঞ্জিনটি ইসলামাবাদের হাতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এক কথায় ভারত যাকে বন্ধু ভেবে নিশ্চিন্ত ছিল, সেই বন্ধুই এখন প্রতিপক্ষের হাত শক্ত করছে। পাকিস্তানের কূটনৈতিক সাফল্য শুধু আমেরিকা বা রাশিয়াতেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যেও তারা নিজেদের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। গত 17 সেপ্টেম্বর পাকিস্তান সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট SMDA। এই চুক্তিটি অনেকটা নেটোর আর্টিকেল 5-এর মতো। সহজ ভাষায় বললে, যদি কোনো তৃতীয় পক্ষ পাকিস্তান বা সৌদি আরবের উপর হামলা করে, তবে উভয় দেশই সেটিকে নিজেদের উপর হামলা বলে গণ্য করবে এবং একসাথে তার জবাব দেবে। এই চুক্তির পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা দিয়েছেন, পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিতে প্রস্তুত। এর অর্থ হল, পাকিস্তানের পারমাণবিক শক্তি এখন সৌদি আরবের সুরক্ষা কবচ হিসেবেও কাজ করবে। একটি পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাবকে শুধু খর্বই করেনি, নিজেকে একটি ইসলামিক ন্যাটো গঠনের কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোও এখন নিরাপত্তার জন্য নয়াদিল্লির চেয়ে ইসলামাবাদের দিকেই বেশি ঝুঁকবে, এটাই স্বাভাবিক। এই জোটের খেলা এখানেই শেষ নয়। পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ দেশ, তুরস্ক এবং আজারবাইজান। নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক এখন কাশ্মীর ইস্যুতে খোলাখুলিভাবে পাকিস্তানের সমর্থনে কথা বলছে। শুধু কূটনৈতিক সমর্থনই নয়, তুরস্ক পাকিস্তানকে তাদের বিশ্বখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন সরবরাহ করছে। এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধে গেম চেঞ্জারের ভূমিকা পালন করে। পাশাপাশি পাকিস্তানের নৌবাহিনীকে শক্তিশালী করতেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিশেষভাবে আগ্রহী। এর সাথে যুক্ত হয়েছে আজারবাইজান এবং এই পুরো জোটের পেছনে শক্তি যোগাচ্ছে চীন। চীন পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাঙ্ক, কামান, রণতরী এবং স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করছে। ফলে পাকিস্তান, চীন, তুরস্ক, আজারবাইজানকে নিয়ে এমন এক শক্তিশালী অক্ষ তৈরি হয়েছে, যা ভারতের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ। ভারত অবশ্য এর জবাবে গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া ও ইসরায়েলকে নিয়ে একটি পাল্টা জোট তৈরির চেষ্টা করছে। কিন্তু পাকিস্তান যে চতুর্মুখী জোট তৈরি করেছে, তার শক্তি এবং সমন্বয়ের সামনে ভারতের এই প্রচেষ্টা কতটা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এখন ভারতের পক্ষ থেকে কিছু পুরনো যুক্তি দেখানো হচ্ছে, যেমন অতীতে আমেরিকা পাকিস্তানকে অস্ত্র দিয়ে শর্ত দিয়েছিল যেন তা ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা হয়, কিংবা সৌদি আরবের সাথে ভারতের বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাই তারা সেই সম্পর্ক নষ্ট করবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যুক্তিগুলো অনেকটাই দুর্বল। প্রথমত, আমেরিকার বর্তমান অস্ত্র চুক্তিটি অতীতে যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। এটি প্রমাণ করে ওয়াশিংটন এখন ইসলামাবাদের উপর নতুন করে আস্থা রাখছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তার গুরুত্ব সবসময় বাণিজ্যের চেয়ে বেশি। সৌদি আরব তার সুরক্ষার জন্য পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে থাকাকেই বেশি নিরাপদ মনে করবে। আর 1965 বা 1971 সালের যুদ্ধের উদাহরণ দেওয়া তো আরও অর্থহীন। সেদিনের পাকিস্তান আর আজকের পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকের পাকিস্তান পারমাণবিক শক্তিধর, তাদের পাশে চীন, তুরস্ক ও সৌদি আরবের মতো শক্তি দাঁড়িয়ে আছে এবং তাদের সামরিক প্রযুক্তিও আগের চেয়ে অনেক বেশি উন্নত। তাই সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। পাকিস্তান অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি গুটি সাজিয়েছে। আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র, রাশিয়া থেকে ইঞ্জিন, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি এবং চীন তুরস্কের অটুট সমর্থন, এই সব কিছু মিলিয়ে ইসলামাবাদ আজ এক অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছে গেছে। অন্যদিকে ভারত তার পুরনো বন্ধুদের হারাতে বসেছে এবং নতুন শত্রুদের বলয়ে ক্রমশ একাকী হয়ে পড়ছে। এই কূটনৈতিক খেলায় পাকিস্তান যে দিল্লিকে সব ফ্রন্টে ঘোল খাইয়ে দিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না।